ক্লাস 10-এর টেস্ট পরীক্ষা দরজায় কড়া নাড়ছে। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, সামনেই তোমাদের টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষার জন্য আজকের এই ভিডিওতে রইল অথেন্টিক এবং নির্ভরযোগ্য বাংলা সাজেশন। আজকের ভিডিওতে আমি যে প্রশ্নগুলো বলে দিচ্ছি, এগুলো যদি তুমি প্র্যাকটিস করে যাও, শুধু টেস্ট নয়, ফাইনাল পরীক্ষাতেও বিরাট লাভবান হতে পারবে। টেস্টের সাজেশন শুরু করবার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। তোমরা প্লিজ ইউটিউবের কোনো চ্যানেল থেকে কারোর দেওয়া টেস্টের সাজেশনের ওপর খুব একটা বেশি বিশ্বাস করো না। কেন এই কথা বলছি? দেখো, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই কথাটা কম বেশি প্রযোজ্য। পশ্চিমবঙ্গে কম করে 10,000 বিদ্যালয় রয়েছে। প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হবে। প্রত্যেকটা স্কুলের স্যারেরা তাদের মতো করে প্রশ্ন করবেন। অধিকাংশ স্কুল একদম মাধ্যমিকের দিকে সতর্ক দৃষ্টি রেখে যেমন প্রশ্ন মাধ্যমিকে হয় তেমন প্রশ্নই করবেন, সাজেস্টিভ ওয়েতে প্রশ্ন করবে। আবার এমন কিছু স্কুল আছে যারা তোমাদের মেধা যাচাইয়ের জন্য একটু কঠিন প্রশ্ন করবে। আবার এমন স্কুল আছে যেখানে চিরাচরিত ধারণার বাইরে গিয়েও প্রশ্ন হবে। এজন্য আমি যদি দুটো প্রশ্ন বলে দিয়ে তোমাকে বলে দিই এটা পড়ো, তুমি সব কমন পেয়ে যাবে, আমার সাজেশন সব মিলে যাবে, সেটা হবে সবচেয়ে বড় মিথ্যে কথা। তবে আজকের এই ভিডিওতে আমি তোমাকে বাংলা থেকে এমনভাবে সাজেশনটা তৈরি করে দেব, ভিডিওটা দেখবার পরে তুমি অন্যদের ভালোভাবে বুঝিয়ে বলে দিতে পারবে বাংলায় কোন কোন অংশ এবার গুরুত্বপূর্ণ। আলোচনার শুরুতে আর একটা বিষয় তোমাদের একটু জানতে হবে। বাংলার ক্ষেত্রে কিন্তু হুবহু লাইন নাও মিলতে পারে, তবে মূল প্রশ্নটা খুব সহজেই মেলানো যায়। যেমন ধরো, তুমি প্র্যাকটিস করেছো এই প্রশ্নটা যে শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের জীবনে কখন দুঃখের মুহূর্ত নেমে এসেছিল, কিভাবে, তা আলোচনা করো। এটা তুমি ভালো করে পড়ে গেছো, সাজেশনে বলা আছে। কিন্তু পরীক্ষাতে দেওয়া হলো গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সেটা খুঁজে পায় না তপন। এবার প্রশ্ন হলো তপন কেন আহ্লাদ খুঁজে পায়নি। দুটো প্রশ্নের উত্তর কিন্তু কার্যত একই হবে। তাই যারা ভালোভাবে টেক্সট পড়োনি, তোমরা যদি সাজেশনের দু একটা প্রশ্ন পড়ে মনে করো সব কমন পাবো, সেটা কিন্তু যথেষ্ট চাপের। তবে হ্যাঁ, যারা গোটা বছর নানা কারণে পড়তে পারোনি, তাদেরও আমি কিছু টিপস বলে দেব। সেগুলো মেনে চললে তোমরাও পরীক্ষাতে, টেস্ট পরীক্ষাতে ভালোভাবে পাস নাম্বার পেয়ে যাবে। এরপর যে 2-2.5 মাস সময় রয়েছে, সেটা যদি খেটে পড়ো, আমার বিশ্বাস তুমি ভালো রেজাল্টও করতে পারবে। আর কথা নয়, শুরু করছি মূল সাজেশন। সাজেশনের শুরুতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানোটা জরুরি। সেটা হলো গত বছর মাধ্যমিকে, অর্থাৎ লাস্ট যে মাধ্যমিক হলো 2025, সেখানে যে গল্প থেকে 5-এর বড় প্রশ্ন এসেছে বা যে গল্প কবিতা থেকে 3-এর প্রশ্ন এসেছে, সেই একই গল্প কবিতা থেকে একই নাম্বারের বড় প্রশ্ন আসার সম্ভাবনা কম থাকে। আসবে না এটা বলা যায় না। ধরো, যে গল্প থেকে গতবার 5-এর প্রশ্ন দিয়েছে, তোমাদের স্কুলের স্যার টেস্ট পরীক্ষাতে সেখান থেকে একটা 5-এর প্রশ্ন দিতেই পারেন। তবে তুমি যদি বলো সাজেশনের কথা, আমরা যদি গত 10 বছরের প্রশ্নপত্র খুলে দেখি, দেখতে পাবো যে গল্প থেকে এবার 5-এর বড় প্রশ্ন এসে গেছে বা 3-এর মাঝারি প্রশ্ন এসে গেছে, গল্প হোক কবিতা হোক, সেখান থেকে পরের বার কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত থাকে না, 1-2 বার যদিও ব্যতিক্রম হয়। শুরু করছি প্রথম গল্প। গল্পের নাম জ্ঞানচক্ষু। এই গল্প থেকে লাস্ট মাধ্যমিকে 3-এর প্রশ্ন এসে গেছে। তার মানে বুঝতে পারছো বড় প্রশ্ন একটা মারাত্মক গুরুত্বপূর্ণ। তপনের মাসি মেশো পত্রিকা হাতে তপনদের বাড়িতে এলো। তারপর যা যা ঘটলো, সারা বাড়িতে শোরগোল পড়ে গেল, সবাই তপনকে নিন্দামন্দ ব্যঙ্গ করতে লাগলো। তপন ছাতে উঠে কাঁদলো, তারপর প্রতিজ্ঞা করলো আর জীবনে অন্যকে দিয়ে লেখা ছাপতে দেবে না। এই যে অংশটা, এই জায়গা থেকে একটা বড় প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবার আসার মতন। লাইন বিভিন্ন হতে পারে, আমি দু একটা স্যাম্পল কোয়েশ্চেন তোমাকে বলে দিচ্ছি। যেমন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কোন ঘটনায় পড়ে, এরপর কি ঘটে। একই প্রশ্ন, একটু ভাষাটা আলাদা। তপন কোথায় যেন হারিয়ে যায় এই সব কথার মধ্যে। তপন কোন সব কথার মধ্যে কোথায় হারিয়ে গিয়েছিল। একই প্রশ্ন আরেকটু ঘুরিয়ে দিল, গল্প ছাপা হলে
যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পায় না তপন। তপন কেন সেই আহ্লাদ খুঁজে পায়নি? দিল এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। দুঃখের মুহূর্ত কোনটি, কি সংকল্প করেছিল? একই প্রশ্ন ঘুরিয়ে দিল, মনে হয় আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, কিংবা যে দিনটিকে তপন সুখের দিন মনে করেছিল সেটা কিভাবে তার জীবনে দুঃখের দিন হয়ে উঠল। দেখো, এতগুলো প্রশ্ন, উত্তরটা কিন্তু কার্যত একই হবে। এই একটা প্রশ্ন তোমরা ধরে রাখো পশ্চিমবঙ্গের 80% স্কুলে আসতে চলেছে। এছাড়া আরো দুটো প্রশ্ন বলে দিচ্ছি, যদি তোমাদের টিচাররা ক্লাসে এই প্রশ্ন দুটো পড়তে বলেন তাহলে বুঝবে আসতে পারে। যেমন জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা। এখনো পর্যন্ত এই সিলেবাসে মাধ্যমিকে কিন্তু কোনোদিনও কোনো গল্প বা কবিতার নামকরণের সার্থকতা দেয়নি। যদি এটা স্যার ক্লাসে করান তাহলে দিতে পারেন। আর একটা প্রশ্ন দিতে পারে তপনের চরিত্র। এই যে প্রশ্ন তিনটে বললাম এটাই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। আরও একটা প্রশ্ন হতে পারে, যেটা দেখে ঘাবড়ালে চলবে না, ওই প্রথম যে প্রশ্ন বললাম সেটারই একটা ছায়া প্রশ্ন, আর কি সেটার মতোই একটা প্রশ্ন। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। তপনের প্রথম জ্ঞানচক্ষু কিভাবে খোলে, প্রকৃত জ্ঞানচক্ষু কিভাবে খোলে? ওই মেশো এলো, মেশোকে দেখে বুঝলো যে লেখকরা সাধারণ মানুষ, তার জ্ঞানচক্ষু খুলে গেল, ভুল ধারণা ভেঙে গেল। এবার প্রকৃত জ্ঞানচক্ষু কবে খোলে, ওই সেটা লিখতে হবে তপনদের বাড়িতে মাসি মেশো আসার পর যা হলো। এই কটা প্রশ্ন যদি তুমি রেডি করে যেতে পারো একদম নিশ্চিন্তে থাকবে। দেখো, শর্ট সমস্ত গল্প কবিতা থেকেই আসবে, শর্টের কোনো সাজেশন হয় না। তাও আমি কয়েকটা স্যাম্পেল বলে যাচ্ছি। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা? তারপর দেদার ঘটাপাটা, দেদার কথার অর্থ কি? তারপর এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল? রত্নের মূল্য জহুরির কাছেই। এখানে রত্ন ও জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? একটা তিনের প্রশ্ন হতেও পারে যে এর তাৎপর্য ব্যাখ্যা করো। তপনেরই বা লেখক হতে বাধা কি? লেখক হওয়ার জন্য তপন কি করেছিল? তারপর মাসি মেশো তপনদের বাড়িতে কোন পত্রিকা নিয়ে এসেছিল? তপনের এই রে, দেখো ভিডিও করতে করতে কারেন্টটাও চলে গেল। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নিও, আলো হয়তো কম হবে। তপনের মেশো কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? কোন পত্রিকায় তপনের গল্প ছাপানোর কথা বলা হয়েছিল? তপনের গল্পের যে গল্পটা লিখেছিল তার নাম কি, তার বিষয়বস্তু কি? সন্ধ্যা তারার সূচিপত্রে কি লেখা ছিল বা তপনের পুরো নাম কি? বাড়িতে তপনের কি নাম হয়ে গেছে? তারপর যেন নেশায় পেয়েছে, কাকে কিসের নেশায় পেয়েছে? তপনের লেখা গল্প পড়ে মাসি কি বলেছিল? পায়া ভারী শব্দটির অর্থ কি? এই রকম টুকিটাকি প্রশ্ন এখান থেকে হতে পারে। আমরা চলে যাব অসুখী একজন। এই কবিতাটা এবার খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 3-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন দুটোই গুরুত্বপূর্ণ। 5-এর জন্য একটা, 3-এর জন্য 2-3টে প্রশ্ন তোমাকে পড়তে হবে। কেমন প্রশ্ন 5-এর জন্য? একটাই প্রশ্ন যেটা মারাত্মক গুরুত্বপূর্ণ। তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কখন? যুদ্ধের ভয়াবহতা বা পরিণতি নিজের ভাষায় লেখো। একই প্রশ্ন একটু ঘুরিয়ে দিল, সমস্ত সমতলে ধরে গেল আগুন। আগুন কেন ধরেছিল? তার পরিণতি লেখো। বা এটাকেই ঘুরিয়ে দিল, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। শহর কিভাবে কাঠকয়লায় পরিণত হলো কবিতা অবলম্বনে লেখো। অর্থাৎ যুদ্ধের পরিণতিটা তোমরা পড়ে নেবে। এই কবিতা থেকে কোনো বড় প্রশ্ন যদি আসে দেখবে এই প্রশ্নটাই এসছে। আর এখান থেকে 3-এর প্রশ্ন, সেই মেয়েটি আমার অপেক্ষায় বা মেয়েটির মৃত্যু হলো না। এই লাইনটা দিয়ে তাৎপর্য চাইবে যে কোন মেয়েটি অপেক্ষায় বা কোন মেয়েটির কেন মৃত্যু হলো না। খুব ভালো করে পড়বে। আর একটা প্রশ্ন দিতে পারে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। তারা কারা? কেন তারা স্বপ্ন দেখতে পারেনি? আর আমি তাকে ছেড়ে দিলাম। বক্তা কাকে কেন ছেড়ে দিলেন? এই যে লাইনগুলো আমি বলছি, আমার অনুরোধ ভিডিওটা থামিয়ে থামিয়ে তোমরা সেই গল্প কবিতা বের করে সেখানে দাগিয়ে নাও। আর এই প্রশ্নগুলোকে অবশ্যই প্র্যাকটিস করো। কবিতা থেকে কি কি তোমাকে শর্ট কোশ্চেন দেওয়া হতে পারে? কবিতাকে তর্জমা করেছেন? পাবলো নেরুদার পুরো নাম কি? পাবলো নেরুদা কত সালে নোবেল পুরস্কার পান? সে জানতো না। কে কি জানতো না? কে হেঁটে গেল, কে চলে গেল? তারপর কটা সপ্তাহ বা বছর কেটে যাওয়ার কথা বলা হয়েছে?
রাস্তায় কি জন্মেছিল, বা উল্টে প্রশ্ন, ঘাস কোথায় জন্মালো, নেমে এলো তার মাথার উপর, কার মাথার উপর কি নেমে এলো, যুদ্ধে কারা কারা খুন হলো, তারপর দেবতারা কিসে ডুবেছিল, দেবতারা কত বছর ধ্যান মগ্ন ছিল, রক্তের কালো দাগ বলতে কি বোঝানো হয়েছে, এই ধরনের ছোট ছোট প্রশ্ন। তারপর যুদ্ধ কেমন ভাবে এসেছিল, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। এই ধরনের ছোট ছোট প্রশ্ন এখান থেকে তোমাদের দেওয়া হতে পারে। এবার কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি, এখান থেকে 5-এর প্রশ্ন আসতে পারে, কারণ 3-এর প্রশ্ন লাস্ট এসে গেছে। 5-এর প্রশ্ন যেটা গুরুত্বপূর্ণ, একটাই, এই কবিতার বিষয়বস্তু, এই একটাই পড়বে। বিষয়বস্তু প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিতে পারে, আর আয় আরো হাতে হাত রেখে আয় আরো বেঁধে বেঁধে থাকি, কোন পরিস্থিতিতে কাদের কেন বেঁধে বেঁধে থাকতে বলা হয়েছে, একটাই পড়বে, খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 3-এর প্রশ্নের জন্য দেখে রাখতে পারো, আমাদের ইতিহাস নেই, আমাদের পথ নেই কোনো, এই দুটো। একটা বিষয় তোমাদের বলি, এই যে আমি বলছি একটাই পড়বে, একটাই গুরুত্বপূর্ণ, তার মানে বাকিগুলো পড়ো না এমন নয়। আমরা ভিডিওটা দিচ্ছি মূল পরীক্ষার 10-15 দিন আগে। আমি ধরে নিচ্ছি তুমি গোটা সিলেবাস কমপ্লিট করেছো। এখন এই মুহূর্তে আর কি কোন প্রশ্নগুলো হাইলাইটেড, কোন প্রশ্নগুলো বেশি করে দেখবে, সেটা বোঝানোর জন্যেই আমি এই কথাটা বলছি। আর একটা বিষয়, কোনি এবং যেটা তোমাদের ব্যাকরণ রয়েছে, এটা নিয়েও কি তোমরা সাজেশন চাইছো? তাহলে ইয়েস লিখে কমেন্ট করো। তোমরা যদি বলো আমি ব্যাকরণের একদম বাছাই করা প্রশ্ন সেটা তোমাদের সামনে তুলে ধরবো। অনেকেই বলতে পারো ব্যাকরণের কি সাজেশন হয়? দেখো, কথাটা ঠিক, আমিও মানি ব্যাকরণ সাজেশন করে পড়া উচিত নয়, তবে পরীক্ষার আগের মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়তে তো ক্ষতি নেই। তাই কোনগুলো গুরুত্বপূর্ণ সেটা জানতে চাইলে আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই অতি দ্রুত সেই ভিডিও নিয়ে হাজির হব। এবার আয় আরো বেঁধে বেঁধে থাকি থেকে কেমন শর্ট হতে পারে, কবি শঙ্খ ঘোষের পুরো নাম কি, কবি শঙ্খ ঘোষের ছদ্ম নাম কি, ডান দিকে কি বায়ে কি, দুটোই পড়বে। মাথায় কি, বোমারু শব্দের অর্থ কি, হিমানি শব্দের অর্থ কি, কাছে দূরে কি ছড়ানো রয়েছে, আমরা ভিখারির কত মাস, এই ধরনের কিছু ছোট ছোট প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে। তারপর পথ কথাটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে, আয় আরো বেঁধে বেঁধে থাকি এই লাইনটি কবিতায় কতবার রয়েছে, এই রকম। আফ্রিকা কবিতা থেকে 5-এর প্রশ্ন এসে গেছে। এবার 3-এর প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। আফ্রিকা থেকে 3-এর যে প্রশ্নটা আসার সম্ভাবনা বেশি, সেটা হলো কবিতার লাস্ট পৃষ্ঠা 38 পৃষ্ঠা থেকে ওই শেষে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। ওইখান থেকে দিতে পারে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, কাকে কেন মানহারা মানবী বলা হয়েছে, তার দ্বারে কেন দাঁড়াতে বলা হয়েছে, কিংবা একই উত্তর একটু ঘুরিয়ে দেবে প্রশ্নটা, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণী কোনটি, কেন তা প্রয়োজন। এখান থেকে দেখবে হায় ছায়াবৃতা, কাকে কেন ছায়াবৃতা বলা হয়েছে। তারপর ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কাকে কে কোথা থেকে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল, অর্থাৎ আফ্রিকার কিভাবে জন্ম হলো। তাছাড়া সাম্রাজ্যবাদীরা আফ্রিকার উপরে যে অত্যাচার করেছে, এখান থেকে লাইন দিয়েও 3-এর প্রশ্ন হতে পারে, যেমন এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা, ওরা এসে কি করলো। বা সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা, সভ্যের বর্বর লোভ কিভাবে নিজেদের নির্লজ্জ অমানুষতাকে নগ্নভাবে প্রকাশ করেছিল। এই প্রশ্নগুলো এখান থেকে গুরুত্বপূর্ণ। আফ্রিকা থেকে কেমন শর্ট হতে পারে, যে কবির সঙ্গীতে কি বেজে উঠেছিল, প্রদোষকাল শব্দের অর্থ কি, পশুরা কোথা থেকে বেরিয়ে এসেছিল, সভ্যতার শেষ পূর্ণ বাণী কি, শিশুরা কোথায় খেলছিল, মন্দিরে কি বাজছিল, তারপর কিভাবে ধুলো পঙ্কিল হয়েছিল, তারপর এই যে যারা এলো সাম্রাজ্যবাদীরা হাতে করে কি নিয়ে এসেছিল, তারপর আফ্রিকা বিদ্রুপ করেছিল ভীষণকে, কেন ভীষণকে বিদ্রুপ করেছিল, প্রাচী ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে। এই রকম প্রশ্ন তোমাদের এখান থেকে দেওয়া হতে পারে। এবার প্রবন্ধ হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে 5-এর প্রশ্ন থাকবেই, আর 1-এর বেশ কয়েকটা ছোট প্রশ্ন থাকবে। 1-এর প্রশ্নগুলো পড়তে তোমাকে কিন্তু খুব ভালোভাবে এটা খুঁটিয়ে পড়তে হবে।
কথায় বলে, বাংলায় একটা কথা প্রচলিত ছিল, তারপর কিভাবে তারা কলম বানাতো, কিভাবে লেখা শুকোতো, কিভাবে রোগা বাঁশের কঞ্চি কেটে কলম বানিয়েছে, কালি তৈরির ছড়া, তারপর কে ফাউন্টেন পেন আবিষ্কার করেন, বিজ্ঞাপনে কলমের দাম সবচেয়ে বেশি কি কত ছিল, তারপর কুইল কি, স্টাইলাস কি, কার কাছ থেকে আর কি ফাউন্টেন পেনের সংগ্রহ দেখেছিল প্রাবন্ধিক, কার কাছ থেকে দোয়াত সংগ্রহ দেখেছিল, কে নিজের হাতের কলমের আঘাতে মারা গেছিল। এরকম প্রচুর শর্ট কোশ্চেন হতে পারে, সেগুলো বলছি না। আমি বড় প্রশ্নটা বলে দিই, যেমন এখান থেকে লাস্টবার এসেছে যে ফাউন্টেন পেন যে প্রথম কিনেছিল প্রাবন্ধিক, সেটার বর্ণনা। তো এবার যেটা দিতে পারে সেটা হলো আমরা কালি তৈরি করতাম নিজেরাই, প্রাবন্ধিকদের কালি তৈরির বর্ণনা দাও। দ্বিতীয়, প্রাবন্ধিকদের কলম আর লেখার পাত বা খাতা তৈরির বর্ণনা দাও। তৃতীয়, আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম তাহলে প্রাবন্ধিক কিভাবে আর কি কলম তৈরি করতেন। এটা যদি স্কুলে বলে তবেই করবে, নচেত এই প্রশ্নটা স্কিপ করতে পারো। তবে মনে রেখো এই প্রশ্নটা ফাইনালের জন্যও খুব গুরুত্বপূর্ণ, একটু অন্য ধরনের কঠিন প্রশ্ন, যে আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম তাহলে তিনি কিভাবে কলম আর কি তৈরি করতেন বা কলমকে আপন করে নিতেন। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রাবন্ধিকের কালিকলমের প্রতি যে ভালোবাসা প্রকাশিত হয়েছে, নিজের ভাষায় লেখো। কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব ঘটায় ফাউন্টেন পেন, ফাউন্টেন পেনকে আবিষ্কার করেন, এর জন্ম ইতিহাস লেখো। তারপর ধরো তোমাকে দেওয়া হতে পারে সবই আজ অবলুপ্তির পথে, সব কি তা কিভাবে অবলুপ্তির পথে। একদম লাস্টের দিকে আছে যে লিপিকুশলী বা ক্যালিগ্রাফিস্ট, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। এই জায়গা থেকে প্রশ্ন দেওয়া হতে পারে যে লিপি কুশলী বা ক্যালিগ্রাফিস্টদের সম্পর্কে কি জানো। আরেকটা প্রশ্ন দেওয়া হতে পারে সব মিলিয়ে লেখালেখি একটি ছোটোখাটো অনুষ্ঠান। এই যে 5-6টা প্রশ্ন বললাম, এ কটা প্র্যাকটিস করবে, এখান থেকে প্রশ্ন কমন পাবে। চলে এলাম বহুরূপী গল্পে। বলেছিলাম যারা শুধু পাশ করতে চাও তাদের জন্য টিপস বলে দেব, সেটা বলি। বহুরূপী গল্প থেকে এবার 3-5 দুটোই গুরুত্বপূর্ণ। গল্পটা সহজ, এই গল্পটা অবশ্যই পড়ো। শুধু বহুরূপী নয়, সিন্ধু তীরে, অস্ত্রের বিরুদ্ধে গান, অভিষেক, প্রলয় উল্লাস, আয় আরও বেঁধে বেঁধে থাকি, জ্ঞানচক্ষু, অসুখী একজন, সিরাজদৌলা, বাংলা ভাষায় বিজ্ঞান, সব কিছু আমি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে পড়িয়ে দিয়েছি ইউটিউবেই। যারা সারা বছর ভালোভাবে পড়াশোনা করেছো তোমরা ভিডিওগুলো দেখো, সমৃদ্ধ হও। যারা কোনো কারণে পড়াশুনো করতে পারোনি বা পড়াশুনো করতে যাদের অতটা ভালো লাগে না, আমি তো বলবো সবাই পড়াশুনো করো, কিন্তু এমন তো থাকে অনেকের হয়তো খেলতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে বা অন্য অ্যাক্টিভিটিস ভালো লাগে, তাদের বলবো তোমাদের কষ্ট করে পড়া লাগবে না, ভিডিওগুলো 2-4 বার চালিয়ে দেখো। তোমার কাছে সব কিছু যদি জলের মতো আমি সহজ না করে দিতে পারি তোমরা আমায় জানিও। আর তোমাদের জন্য গুগল প্লে স্টোরে আছে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ। অ্যাপটা তোমরা ডাউনলোড করবার পর চ্যাট অপশানে গিয়ে আমার কাছে প্রশ্ন লিখে পাঠাতে পারো, আমার সঙ্গে কথা বলতে পারো। গুগল প্লে স্টোরে সম্রাট এক্সক্লুসিভ অ্যাপ বিনামূল্যে পাবে, ডাউনলোড করবে। চ্যাট অপশানে আমাকে কিছু লিখলে একটু ধৈর্য ধরতে হবে, কারণ প্রতিদিন তো প্রচুর মেসেজ আসে, আমার রিপ্লাই দিতে 8-10 দিন লেগে যেতে পারে। আর একটা ব্যাপার, ওই অ্যাপেই একটা পোস্টার দেখবে, সেখানে লেখা আছে ফ্রি সার্ভিস। সেখানে ক্লিক করলেই, পোস্টারের উপর ক্লিক করলেই তোমাদের সামনে 3টে অপশান আসবে, 11-12 মাধ্যমিক। তোমরা মাধ্যমিক সিলেক্ট করবে, সেখানে তোমাদের মাধ্যমিক কোর্সের সমস্ত ভিডিও বিনামূল্যে পরপর তোমরা কিন্তু দেখে নিতে পারবে। এবার তাহলে বহুরূপীর প্রশ্ন দেখো। বহুরূপী গল্প থেকে বহুরূপী হরিদার চরিত্র আর হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য, আর হরিদার বা এটাকেই ঘুরিয়ে দিল হরিদার বহুরূপের বর্ণনা দাও। আর একটা প্রশ্ন, হরিদা বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে যাওয়ার পর কি ঘটেছিল। এই 3টের মধ্যে থেকে একটা প্রশ্ন আসার চান্স প্রবল। কি বললাম? হরিদার চরিত্র, তিনি বিরাগী সেজে যাওয়ার পর কি ঘটেছিল সেটা, হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্য। 3টে খুব ভালো করে পড়বে। এখান থেকে 3এর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস কোনটি, কেন দুর্লভ, বা বাহ এ তো বেশ মজার ব্যাপার কোনটি, কেন আর কি তাকে মজার ব্যাপার বলা হয়েছে। হরিদার চকের বাস স্ট্যান্ডের ঘটনা, বাইজির সাজ, পুলিশ সাজ, এগুলো ভালো করে পড়বে। আর পড়বে গল্পের লাস্ট 2 পৃষ্ঠা, সেখানে দেখবে বিরাগী আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। বিরাগীর কাছে কোন অনুরোধ করা হয়েছিল, তিনি কি উত্তর দিয়েছিলেন, বা তবে কিছু উপদেশ শুনিয়ে যান, বিরাগী কি কি উপদেশ শুনিয়েছিলেন। আর একদম লাস্ট দিকে গল্পের লাস্ট 10 লাইনের মধ্যে দেখবে কয়েকটা লাইন আছে, কি অদ্ভুত কথা বলেন হরিদার,
এই কথার সঙ্গে তর্ক চলে না, কিংবা অদৃষ্ট কখনো হরিদার এই ভুলকে ক্ষমা করবে না, কিংবা কি আর করা যাবে, খাঁটি মানুষ তো নয়, বহুরূপীর জীবনের চেয়ে বেশি কি আশা করতে পারে। এই লাইনগুলো দিয়ে প্রসঙ্গ বা কেন বলা হয়েছে এগুলো কিন্তু তোমাদের দেওয়া হতে পারে। গল্প থেকে শর্ট কোশ্চেন, যে কতদিন সন্ন্যাসী জগদীশবাবুর বাড়িতে ছিল, সন্ন্যাসী সারা বছর কি খেতেন, সন্ন্যাসীর পায়ের ধুলো কিভাবে নিয়েছিল, তারপর হরিদা কোথায় থাকেন, হরিদার আর কি চকের বাস স্ট্যান্ডে তিনি কি ঘটিয়েছিলেন, বাস ড্রাইভারের নাম কি, বাইজি সাজে হরিদা কত ইনকাম করেছিল, খুব ইম্পর্টেন্ট, মাস্টারমশাই কেন রাগ করেননি, মাস্টারমশাইকে কিভাবে হরিদা বোকা বানিয়েছিলেন, তারপর জগদীশবাবুর বাড়িতে যখন হরিদা যান সেই সন্ধ্যার বর্ণনা, এটা তিনের জন্য, তারপর বিরাগীর পোশাকের বর্ণনা, তারপর জগদীশবাবু বিরাগীকে কত প্রণামী দিতে চেয়েছিলেন, সন্ন্যাসীকে কত দিয়েছিলেন, এইগুলো তোমরা একটুখানি দেখবে। কবিতা অভিষেক, গতবার এখান থেকে 3, 5 দুটোই এসে গেছে, এবার তাই তুলনামূলক কবিতাটা কম গুরুত্বপূর্ণ, তবুও আমি বলবো এখান থেকে ইন্দ্রজিৎ চরিত্রটা পড়বে। আর একটা বিষয় বলবো, কোনো গল্প কোনো কবিতা থেকে তোমাদের স্কুলের স্যারেরা ক্লাসে পড়ানোর সময় যদি কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ বলেন, সেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। সেটা যদি আমি নাও বলি তবুও গুরুত্বপূর্ণ হবে, কারণ যে স্যার পড়াচ্ছেন তিনিই প্রশ্ন করবেন, তাই তিনি যা প্রশ্ন করেছেন সেটা কিন্তু স্যারেরা ক্লাসে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন, সেই প্রশ্নটা ধরেন, সেটা লিখে আনতে বলেন, সেটা বারবার পড়তে বলেন। তো এই রকম যে প্রশ্নগুলো বলবে সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর আমি অনুরোধ করব, টেস্টের আগে মোটামুটি 1 সপ্তাহ আগে স্কুলে ডেলি দিন যাবে, সেই সব দিনে বিভিন্ন সাবজেক্টের স্যারেরা যা যা পড়াবেন তোমরা সেই প্রশ্নের প্রতিফলন কিন্তু টেস্ট পরীক্ষাতে পাবেই পাবে। অভিষেক থেকে তো বলে দিলাম। তারপর ধরো এখান থেকে 2-1 3-এর প্রশ্ন দেখে রেখো, যে জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া মহাবাহুকে, সে বিস্মিত হয়ে কি বলেছিল। এখান থেকে শর্ট যেমন দিতে পারে, যে প্রণমিয়া ধাত্রীর চরণে, ধাত্রীকে তার চরণে প্রণাম করে কে কি বলেছিল, তারপর বীরবাহু কে ছিলেন, তারপর যে বৈরী দল বলতে কি বোঝানো হয়েছে, এই অদ্ভুত বার্তা, কোন বার্তাকে অদ্ভুত বলা হয়েছে, রত্নকার রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী কে, তারপর হৈমাবতী সুতকে, তারপর এই ধরনের আর কি ছোট ছোট প্রশ্ন তোমাদের দেওয়া হতে পারে, যে সিঞ্জিনী কথার অর্থ কি, তারপর বিদায় এবে দাহ বিধুমুখী, বিধুমুখী কাকে বলা হয়েছে, বিধি বাম মম প্রতি, এই উক্তির কারণ কি, এই রকম ছোট ছোট প্রশ্ন এখান থেকে তোমরা অবশ্যই দেখবে। এবার নাটক সিরাজদৌলা। সিরাজদৌলা নাটক থেকে সিরাজের চরিত্র, ঘসেটির চরিত্র সবার আগে রেডি করো। তারপর চলে যাও সিরাজের সঙ্গে আর কি ইংরেজ প্রতিনিধি ওয়াটসের যে কথোপকথন হয়, সেখান থেকে কোনো একটা লাইন তুলে প্রশ্ন হতে পারে, যেমন 4-5টা লাইন একই উত্তর হবে। তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো কাকে কখন কেন এ কথা বলা হয়েছে, এই পত্র সম্বন্ধে তুমি কি জানো, কোন পত্র, সেই সম্বন্ধে কি বলা হয়েছে, এ ভীতি প্রদর্শনের অর্থ কি, কারা কাকে কোন ভীতি প্রদর্শন করেছিল, তোমাদের অভদ্রতার ঔদ্ধত্যের আরও পরিচয় চাও, বক্তা কোন পরিচয় দিয়েছিলেন, এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো, কাকে কেন এই কথা বলা হয়েছে। অর্থাৎ ইংরেজ প্রতিনিধি ওয়াটসের সঙ্গে সিরাজের কথোপকথন থেকে একটা 5-এর প্রশ্ন, একটা 4-এর বড় প্রশ্ন হতে পারে। বা ফরাসি প্রতিনিধির সঙ্গে 2টো লাইন খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কাছে আমি লজ্জিত, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, বক্তা কেন লজ্জিত বা কেন ক্ষমা চেয়েছেন। এরপর তোমরা এই লাইনটা পড়বে, আমরা নবাবের নিমক বৃথা খাই না, এই যে মীর মদন কথাটা বলেছিল কোন প্রেক্ষিতে বলেছিল। তারপর আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, নবাব কেন এই কথা বলেছিলেন। বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সর্বপ্রকারে সাহায্য করুন, কখন এই আবেদন নবাব জানান। মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাক এই বাংলা, খুব ইম্পর্টেন্ট লাইন, এই উক্তির তাৎপর্য। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কেন এই কথা বলা। যাই হোক, পড়াতে পড়াতে আবার কারেন্টটা চলে এলো। হ্যাঁ, এবার বলি, এইখানে ঘসেটির একটা বক্তব্য আছে, আমার কাছে রাজনীতি নাই, আছে শুধু প্রতিহিংসা, বক্তার প্রতিহিংসার বর্ণনা দাও। তারপর ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, কেন এই কথা বলা হয়েছে ঘসেটি সম্পর্কে। আমি আজ ধন্য, নবাব কোন প্রেক্ষিতে এই কথা বলেছেন। বা জানি না আজ কার রক্ত চায় সে, পলাশী, রাক্ষসী পলাশী, খুব ইম্পর্টেন্ট।
এখান থেকে কোনো শর্ট আসে না, তাই পড়া লাগবে না। এবার প্রলয় উল্লাস, শর্ট আসতে পারে, তোরা সব জয়ধ্বনি কর কথাটি কতবার আছে, উত্তর কিন্তু 18 বার নয়, 19 বার, 19 বার হবে সঠিক উত্তর। তারপর এখান থেকে কৃপাণ শব্দের অর্থ দেওয়া হতে পারে, অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর কেন স্তব্ধ দেওয়া হতে পারে, কপল তলে কথার অর্থ কি দেওয়া হতে পারে, মাভৈ শব্দের অর্থ কি এটা দেওয়া হতে পারে, এবার মহানিশার শেষে কি ঘটবে এটা দেওয়া হতে পারে, বধুরা প্রদীপ তুলে ধর কেন এই উক্তি, আসছে নবীন, নবীন কোন বেশে কেমনভাবে আসছে, এরকম শর্ট দেওয়া হতে পারে। এবার এখান থেকে মূলত 5 প্রশ্ন গুরুত্বপূর্ণ। প্রলয় উল্লাস কবিতায় কবির বিদ্রোহী মনোভাবের পরিচয় দাও, বা প্রলয় দেখেও কবি কেন উল্লাস করতে বলেছেন, বা আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন, তার আগমনের আর কি চিত্রটি নিজের ভাষায় লেখো, বা ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, বা মাভৈ মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জগৎ জুড়ে কিভাবে প্রলয় ঘনিয়ে আসে তা নিজের ভাষায় লেখো। এই প্রশ্নগুলো প্রলয় উল্লাস থেকে তোমাকে দেখতেই হবে। গল্প পথের দাবি, এখান থেকে ধরে রাখো এবার একটা 5 প্রশ্ন দেবেই দেবে। কি দিতে পারে? সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ তা হলো বাবুটির স্বাস্থ্য গেছে, শখ 16 আনাই বজায় রয়েছে, বাবুটির স্বাস্থ্য শখের পরিচয় দাও। দেওয়া হতে পারে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাই বাবুর সম্মুখে হাজির করা হলো, তারপর যে পরিস্থিতি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। দেওয়া হতে পারে অপূর্ব ট্রেন যাত্রা পথের বর্ণনা দাও। এই 3টে প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমাদের স্কুলে অপূর্ব চরিত্র পড়িয়ে থাকলে সেটা পড়বে, যদি গিরিশের চরিত্র পড়ায় সেটা পড়বে। অনেক স্কুলে একটা সিলেবাস বহির্ভূত প্রশ্ন দেয় সব্যসাচীর চরিত্র, প্রশ্নটা ভুল, সব্যসাচী সম্পর্কে একদম সরাসরি তোমাদের গল্পে কিন্তু কিছু দেওয়া নেই, তাই এই প্রশ্নটা মাধ্যমিকে আসবে না, যদি স্কুলে বলে করতে পারো। আর একটা জায়গা আছে যেখানে অপূর্ব তাকে কিভাবে লাঞ্ছনা করা হয়েছে, কিভাবে ইংরেজ ফিরিঙ্গি ছোকরারা প্ল্যাটফর্মে তাকে লাঞ্ছনা করেছে সেই জায়গার বর্ণনা দেয়, ওই জায়গাটা থেকে কিন্তু 3 প্রশ্ন হতে পারে যে তোমাকে কি বলবো, মনে হলো লজ্জায় ঘৃণায় নিজেই মাটির সঙ্গে মিশিয়ে যাই, তারপরে ধরো তার লাঞ্ছনা কালো চামড়ার নিচে কম বাজে না তলয়ের কর, এইরকম লাইন তুলে প্রশ্ন কিন্তু তোমাকে এখান থেকে করা হতে পারে। মনে রাখবে গল্প থেকে 5 প্রশ্ন কমন পাওয়ার জন্য প্রথম যে 3টে গল্প বহুরূপী, তারপর হচ্ছে পথের দাবি আর জ্ঞানচক্ষু, 3টেকে ভালো করে করো, এখান থেকে বড় প্রশ্ন পাবেই পাবে। কবিতার জন্য সিন্ধু তীরে, অসুখী একজন, এইগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। সিন্ধু তীরে থেকে যেমন 3, 5 দুটোই আসতে পারে। 5 দেওয়া হলো পদ্মার চরিত্র আলোচনা করো, দেওয়া হলো পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কারা, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছে। এই 2টো প্রশ্ন খুব ভালোভাবে পড়বে, এই 2টোর মধ্যেই আসলে আসবে। 3 জন্য দিব্যপুরী সমুদ্র বাজার বা অতি মনোহর দেশ, সেই জায়গাটির বর্ণনা দাও। অনুমান করে নিজ চিতে, কে নিজের মনে কি অনুমান করেছিল। তারপর বাহুরক কন্যার জীবন, কিভাবে কন্যার জীবন ফিরে এসেছিল বা বাহুরক কথার অর্থ কি। বিধি মোরে না করো নৈরাশ, কে কখন কেন এ কথা বলেছিল, এই রকম প্রশ্ন হতে পারে। সিন্ধু তীরে থেকে তোমার প্রশ্ন দেওয়া হতে পারে যে মাগন গুণী কে, তারপর দেওয়া হতে পারে যে কন্যারে মাঞ্জাস কথার অর্থ কি, তারপর তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় সর্বক্ষণ থাকে, কতক্ষণ এই পঞ্চকন্যার চিকিৎসা হয়েছিল, এই রকম ছোট ছোট প্রশ্ন দেওয়া হতে পারে। গল্প অদল বদল, এখান থেকে গতবার 3, 5 দুটোই এসে গেছে, এবার তাই গুরুত্ব কম। এখান থেকে শর্টের জন্য দেওয়া হতে পারে অমৃত ঈশবের মধ্যে মিল অমিল কি ছিল, এদের নাম গ্রাম প্রধান কি রেখেছিল, তারপর অমৃত কিভাবে তার বাবা মাকে জ্বালিয়েছিল নতুন জামার জন্য, তারপর হচ্ছে ওরা ঈশাব তবু ইতস্তত করছে, কেন ইতস্তত করছে, ওদের বুক কেন ঢিপ ঢিপ করছিল, কার জামা কতটা পরিমাণ ছিঁড়েছিল, কার সঙ্গে কুস্তি হয়েছিল, কে ল্যাং মারে, কে ঠেলে ফেলে দেয়, এই রকম ব্যাপার তামাশা করে হলেও ব্যাপারটা কিভাবে জটিল হয়েছিল, কি খাঁটি কথা, খাঁটি কথাটি কি, এই ধরনের ছোট ছোট প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা রয়েছে। এবার বাংলা ভাষায় বিজ্ঞান, নিয়ম অনুযায়ী এখান থেকে 5 বড় প্রশ্ন থাকবেই। এখান থেকে কি কি দেওয়া হতে পারে, প্রাবন্ধিকের মতে বাংলা ভাষায় বিজ্ঞান পড়বে এমন প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর পাঠক সম্পর্কে আলোচনা করো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার নানা বাধা আছে, বাধাগুলি কি কি, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার বাধাগুলি দূর করার ক্ষেত্রে প্রাবন্ধিক কি পরামর্শ দিয়েছেন, আর শব্দের ত্রিবিধ কথা, খুব ইম্পর্টেন্ট এই কটা বড় প্রশ্ন।
এছাড়াও এখান থেকে নানা ছোট প্রশ্ন দেওয়া হতে পারে, এতে রচনা উৎকট হয়। সেন্সোটাইজড পেপার কথাটির বাংলা অর্থ কি? তারপর ধরো এখানে বলা হচ্ছে ক্রোটন বলতে কি বোঝানো হয়, ক্রোটন কি? ছেলেবেলায় লেখক কার জ্যামিতি বই পড়েছেন? বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর কি দোষ খুব নজরে পড়ে? তারপর শব্দের ত্রিবিধকতা কি, এটা শর্টেও দেওয়া হতে পারে। বা অভিধা বলতে কি বোঝায়, লক্ষণা বলতে কি বোঝায়, অরণ্যের রোদন কথাটির অর্থ কি? তারপর অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে রচনা প্রকাশ করা সহজ, এটা কি সঠিক কিনা? এই ধরনের কিছু প্রশ্ন তোমাকে দেওয়া হতে পারে, এগুলো তোমরা একটু দেখবে। অস্ত্রের বিরুদ্ধে গান, এটা থেকেও 3 আর 5 গুরুত্বপূর্ণ আমার মতে। তাহলে 3টে কবিতা কোন 3টে? অস্ত্রের বিরুদ্ধে গান, সিন্ধু তীরে, আর অসুখী একজন। খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে। এখান থেকে একটাই বড় প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার বিষয়বস্তু কিংবা যুদ্ধবিরোধী মনোভাব এই কবিতায় যেভাবে ফুটে উঠেছে তা লেখো। এই একটাই ভালো করে পড়ো। আর এখান থেকে 3এর প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো পায়, কেন এই আবেদন? হাত নাড়িয়ে বুলেট তাড়াই, কেন এটা বলা হয়েছে? আমার শুধু একটা কোকিল, রক্তমুছি গানের গায়ে, মাথায় কত শকুন বাচিল, গান দাঁড়ালো ঋষি বালক, তোমায় নিয়ে ঘুরবে গান। এরকম ছোট ছোট যে কোনো একটা লাইন দিয়ে তার ব্যাখ্যা কিন্তু তোমার কাছে চাওয়া হতে পারে। শট বলতে মাথায় কি গোজা? কবি কোথায় অস্ত্রকে ফেলতে বলেছেন? তিনি হাত নাড়িয়ে কি তাড়ান বা কিভাবে বুলেট তাড়ান? গায়ে তিনি কি পরেছেন? এইগুলো দেওয়া হতে পারে। এর মূল কাব্যগ্রন্থের নাম। আর আমাদের লাস্ট নদীর বিদ্রোহ গল্প, এই গল্পটা থেকে লাস্ট মাধ্যমিকে বড় প্রশ্ন এসে গেছে। এবার যদি তুমি পড়ো, ওই নদের চাঁদের চরিত্র, নদীর প্রতি ভালোবাসা একটু দেখে রাখতে পারো। তারপর আমি চলিলাম হে, কে কাকে কখন এই কথা বলল? তারপর নদের চাঁদের মায়া একটু বেশি অস্বাভাবিক, সেই অস্বাভাবিক মায়ার পরিচয় দাও। তারপর নদের চাঁদ নদীকে ভালোবাসার কি কৈফিয়ত দিতে পারে? আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, কার কখন এমন মনে হলো? নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, কে কি কারণ বুঝতে পেরেছে? সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল, কে কেমন ভাবে কেঁদে ফেলেছিল? তারপর নদের চাঁদ তার স্ত্রীকে লেখা যে চিঠি, সেটা কতদিন ধরে লেখে, কয় পৃষ্ঠা, সেটা কেন ফেলে দেয়? এইগুলো তোমাদের কিন্তু এখান থেকে অবশ্যই দেখে নিতে হবে। এই হচ্ছে আমাদের পাঠ্য বইয়ের সাজেশন। আশা করি এগুলো তোমরা পারবে। এবার একটু রাইটিং বলে দিই, রচনা। রচনার ক্ষেত্রে স্কুলে যে যে রচনা বলেছে প্রত্যেকটা স্কুল বলে দেয়, সেগুলোই করবে। আমার মতে 4টে থেকে 5টা রচনা মাধ্যমিকের জন্যও গুরুত্বপূর্ণ। আর এই 5টার মধ্যে তোমাদের স্কুলে যে যে কটা বলেছে সেই কটা অবশ্যই করবে। নাম্বার 1, কুসংস্কার। এটা অনেক নামে হতে পারে, বিজ্ঞান বনাম কুসংস্কার, বিজ্ঞান ও কুসংস্কার, কুসংস্কার প্রতিরোধে ছাত্র সমাজ, এটাই। 2, বিজ্ঞানের আর কি কোনো একটা দিক, যেমন বিজ্ঞানের জয়যাত্রা, প্রতিদিনের জীবনে বিজ্ঞান, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এইরকম কিছু একটা। নেক্সট, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। নেক্সট, পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। নেক্সট, বাংলার উৎসব। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, সামনে যাদের টেস্ট পরীক্ষা, তোমাদের একটা কথা না বললেই নয়, সেটা হলো এই বইটার কথা। আমার লেখা বই। স্কুলে যারা পড়ছো, মাধ্যমিক দেবে তাদের জন্যেও, যারা হাই মাদ্রাসায় পড়ছো, আলিম বা হাই মাদ্রাসা পরীক্ষা দেবে তাদের জন্যেও এই বই। তোমাদের সিলেবাসের সব অংশ সম্পূর্ণ উত্তর সহ আমি লিখে দিয়েছি। একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে এই বইয়ে সেটা দেখিয়েছি। একদম একটা উত্তর পড়ে 10টা প্রশ্নের উত্তর কিভাবে দেওয়া যাবে এই বইয়ে আমি দেখিয়েছি। এবছর মাধ্যমিকে যে ভাইটি সেকেন্ড হয়েছে, অনুভব বিশ্বাস, গত বছর মাধ্যমিকে যে ভাইটি প্রথম হয়েছিল, চন্দ্রচূড় সেন, আমাদের বাংলার গর্ব যারা, তারা আমাদেরই বইয়ের পাঠক, তারা তোমাদের জন্য এই বইতে উত্তর লিখে দিয়েছেন। কিছু স্যাম্পল নোট তাদের তুমি পাবে। এ যাবৎকাল মাধ্যমিকে যত ব্যাকরণ এসছে সব আমি সলভ করে দিয়েছি। ব্যাকরণ, কোনি, গদ্য, পদ্য, নাটক, A to Z আছে এই বইয়ে। বইয়ের দাম মাত্র 150 লেখা, এর অনেক কমে তোমরা দোকানে পাবে। আমার বিশ্বাস 100 থেকে 120 টাকার মধ্যে বইগুলো তোমরা পাবে। বাড়ির পাশের যে কোনো বইয়ের দোকানে অর্ডার করো, কিংবা খোঁজ করে দেখো বই আছে কিনা, না থাকলে এনে দিতে বলো। তাছাড়া তারা যদি না এনে দেন, ফ্লিপকার্ট, অ্যামাজনে আমাদের বই পাওয়া যাবে। কিংবা তুমি কলেজ স্ট্রিট আসতে পারলে কলেজ স্ট্রিটে মৌলিক লাইব্রেরির নিজস্ব বিক্রয় কেন্দ্রতে এসেও তোমরা এই বই সংগ্রহ করে নিতে পারো। আমার অনুরোধ,
এই বইটি অবশ্যই সংগ্রহ করে নাও মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্টের জন্য। আর একটা বিষয়, হ্যাঁ, যে সম্রাট এক্সক্লুসিভের নাম তোমরা প্রচুর শুনেছো, যে সম্রাট এক্সক্লুসিভ প্রতি বছর ফ্লিপকার্ট অ্যামাজনে বেস্ট সেলার হয়, এটাই কিন্তু সেই বই। যে বইয়ের নাম বোর্ডে যারা প্রতি বছর র্যাঙ্ক করে তাদের মুখে শুনেছো, তারা বিজ্ঞাপন দেয় না, সত্যি সত্যিই নিজের কথাটা বলে। যারা খুব ভালো রেজাল্ট করেছে তারা যে বইটা পড়েছে সেই বইটাই এটাই সেই সম্রাট এক্সক্লুসিভ। তো অবশ্যই বইটা তোমরা সংগ্রহ করে নিতে পারো। আর আমি বলবো সংগ্রহ দরকার নেই, আগে একবার বইয়ের দোকানে গিয়ে বইটা উল্টে পাল্টে দেখো। আমার বিশ্বাস তুমি বইটা না কিনে ফিরবে না, এটা আমার চ্যালেঞ্জ। এবার আসি কেমন ধরনের তোমরা সংলাপ প্রতিবেদন করবে। প্রতিবেদনে কোনো কিছু পালন বা উদযাপন, তোমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন, মাতৃভাষা দিবস পালন, বিজ্ঞান প্রদর্শনী, এই টাইপের কিছু প্রতিবেদন। তারপর ধরো তোমাকে জলা বুঝিয়ে বহুতল নির্মাণ হচ্ছে, মশার প্রকোপ বেড়েছে, তারপর টানা বৃষ্টিতে বা বন্যায় বিপর্যস্ত জনজীবন, তারপর ডাইনি সন্দেহে পিটিয়ে হত্যা বৃদ্ধাকে, তারপর সততার নিদর্শন দিল একজন ট্যাক্সি চালক। এই রকম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন, তোমাদের বিদ্যালয়ের কোনো একটি অনুষ্ঠান, এই জাতীয় প্রতিবেদনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর সংলাপের ক্ষেত্রে কারেন্ট টপিকের ওপর, যেমন মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে তাই নিয়ে দুই বন্ধুর সংলাপ, মোবাইলের ভালো মন্দ, টিভির ভালো মন্দ, গল্পের বই পড়ার ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর সংলাপ, বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর সংলাপ। ও হ্যাঁ, তোমাদের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে, এটা নিয়ে প্রতিবেদনও অবশ্যই দেখবে। তারপর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এটা নিয়ে দুই বন্ধুর সংলাপ হতে পারে। মানে কারেন্ট টপিক যেগুলো তোমাদের স্কুলে করিয়েছে সেই টাইপের সংলাপগুলো তোমরা পড়বে। আমি আমার বই থেকে কয়েকটা বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। সংলাপের ক্ষেত্রে তোমরা, আমি সম্রাট এক্সক্লুসিভ বই থেকেই বলছি, যে মোবাইল ফোনের ভালো মন্দ নিয়ে সংলাপ, মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে তা নিয়ে সংলাপ, ছুটির পর কোথায় ঘুরতে যাবে তা নিয়ে সংলাপ, সাহিত্যের বই পড়ার উপযোগিতা নিয়ে সংলাপ, ইংরেজির পাশাপাশি মাতৃভাষা পড়ার মানে শেখার উপযোগিতা নিয়ে সংলাপ, কম্পিউটারের উপযোগিতা নিয়ে সংলাপ, পাশ ফেল পরীক্ষায় থাকা উচিত কিনা তা নিয়ে সংলাপ, ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে সংলাপ, প্লাস্টিকের অপকারিতা এটা নিয়ে সংলাপও পড়বে, প্রতিবেদনও পড়বে, পথ নিরাপত্তা যে দ্রুত গাড়ি চালানো উচিত নয় এটা নিয়ে সংলাপ, তারপর পরিবেশ কিভাবে ভালো রাখা যায় এটা নিয়ে সংলাপ, এই ধরনের বা সম্প্রীতি কিভাবে বজায় রাখা যায় এটা নিয়ে সংলাপ, এগুলো কিন্তু পড়বে। আর হ্যাঁ, অদল বদল গল্প অবলম্বনে সম্প্রীতির যে পরিচয় আছে, হিন্দু মুসলমান দুই বন্ধুর মধ্যে যে বন্ধুত্ব সম্প্রীতি, ওখান থেকে 5-এর প্রশ্ন মাধ্যমিকে এসে গেলেও এই প্রশ্নটা তোমরা একটু দেখে রেখো। বাকি রইল কোনি একটা বিরাট উপন্যাস, 14টা পরিচ্ছেদ রয়েছে, নির্দিষ্ট করে কোনো প্রশ্ন বলাটা মুশকিল। তাই আমি বলবো স্কুলে যা পড়িয়েছে তাই ওখান থেকে পড়তে হবে। তবে কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক বলি, যে বিষ্ণুধরের ডায়েটিং, বিষ্ণুধরের বডি ম্যাসাজ, আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক হতে পারেন কিন্তু 4 লক্ষ টাকা খরচ করে শরীরটাকে চাকর বানাতে পারবেন না, এই প্রসঙ্গটা, ক্ষিতীশের বিরুদ্ধে জুপিটার ক্লাবে কি কি অভিযোগ তোলা হয়েছিল, ক্ষিতীশ কিভাবে জবাব দিয়েছিল, মানে ক্ষিতীশ যেদিন চিফ ট্রেনারের পদ থেকে রিজাইন দেয় সেই দিনের ঘটনাটা। তারপর অবশেষে বাংলার ৭ দরে কোনি জায়গা পেল, কোনি কিভাবে জায়গা পেল, ক্ষিতীশ কোনির জন্য যে কঠোর সাঁতারের ব্যবস্থা করেছিল, ট্রেনিং এর ব্যবস্থা, তার বর্ণনা দাও। তারপর কম্পিটিশনে পড়লে মেয়েটা আমার পা ধোয়া জল খাবে, কে কোন প্রসঙ্গে এই কথা বলেছিল, এটাকে বুকের মধ্যে পুষে রাখো, কোনটাকে কেন বুকের মধ্যে পুষে রাখতে বলা হয়েছিল। তারপর প্রণবেন্দু দপ করে জ্বলে ওঠে, প্রণবেন্দু কেন জ্বলে ওঠে, ক্ষিতীশের চরিত্র, কোনির জীবনে ক্ষিতীশের অবদান, কোনির চরিত্র, বিষ্ণুধরের চরিত্র, তারপর 4 বছরের মধ্যে প্রজাপতি ডানা মেলে দিয়েছে, এই উক্তির কারণ কি, তারপর লীলাবতী স্বামীর যোগ্য সহধর্মিনী, লীলাবতীর পরিচয় দাও, এই টাইপের প্রশ্ন। তারপর একদম লাস্টের দিকে যে তুমি বেঙ্গলকে ভালোবাসো না, তারপর ওই কোনিকে বলছে তুমি বাংলাকে ভালোবাসো না, তুমি চলো সাঁতারে নামো, কোনি নামতে চাইছে না, শেষে অভিনন্দন আর আদরে ডুবে যাচ্ছে সে, যে কোনি জিতলো। লাস্ট 14 নাম্বার যে পরিচ্ছেদটা খুব ভালো করে পড়বে, ওখান ঠেকায় পড়ে আমার কাছে এসেছো কোনি বলছে। তারপর ক্রিম চুরির প্রসঙ্গ, গল্প লেখ কোনি তুই মস্ত লেখক হবি, এই জায়গাগুলো,
এই যে ছোট ছোট জায়গাগুলো রয়েছে, তারপর তোর আসল লজ্জা জলে গর্বও জলে, কখন ক্ষিতীশ এই কথাটা বলেছিল, ক্ষিতীশ ক্লাবের দেওয়ালে 70 সংখ্যা লিখে টানিয়ে রেখেছিল কেন, এই অংশগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার চান্স প্রবল। তাই এগুলো পড়তে হবে। সবাইকে আমি পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সম্রাট এক্সক্লুসিভ বইটিকে আপন করে নেওয়ার জন্য। কারণ তোমরা পড়ো বলেই তো আমরা বেস্ট সেলার, তোমরা পড়ো বলেই তো আমি এই বইটা লিখতে পারি। আমার একটা অনুরোধ, যারা বইটা কিনেছো পড়ছো কেমন লাগছে একটু লিখে দাও, যাতে বাংলার অন্যান্য ছাত্রছাত্রীরাও বইটার ব্যাপারে জানতে পারে এবং তোমার কমেন্ট পড়ে বাংলার ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারে। আমার ভিডিও কেমন লাগে জানিও। আর সবকটা গল্প কবিতা যা যা তোমাদের দরকার আমি পড়িয়েছি, তোমাদের সুবিধার্থে ফার্স্ট কমেন্টে লিংক রইলো, ক্লিক করলে পর পর সব 10-এর গল্প কবিতাগুলোর আলোচনা তোমরা এখনই দেখে নিতে পারবে। এখনই ঘরে বসে গল্প কবিতা নাটক বুঝে সিলেবাসটা কমপ্লিট করে নিতে পারবে। বেস্ট অফ লাক।